মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি অত ভালোভাবে স্টার্ট করতে পারে নাই। আপনারা সবাই জানেন, বেশ কয়েকটা ম্যাচে তারা হোঁচট খেয়েছিল, পয়েন্ট হারাইছে। তাদের খেলার স্টাইল দেখে মনে হচ্ছিল না যে এই সিজনে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে সেরকম একটা পজিটিভ ফিনিশ এনে দিতে পারেন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ম্যানচেস্টার সিটির খেলার স্টাইল দেখে এবং তাদের একাদশে কে কে খেলছেন, কিভাবে খেলছেন, এসব কিছু দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে না, সিজন অনেক লম্বা এবং পেপ গার্দিওলা ঠিকই নিজের দলকে আস্তে আস্তে সর্ট আউট করে ফেলতেছেন যে কিভাবে ম্যানচেস্টার সিটি খেলবে, কাদের নিয়ে খেলবে। দেখুন, এর মধ্যে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকাতে ম্যানচেস্টার সিটি কিন্তু 4 নম্বরে চলে এসেছে। আবার ইংলিশ প্রিমিয়ার লিগের কথা যদি বলি, ইয়েস অফকোর্স আর্সেনাল 1 নম্বরে রয়েছে, কিন্তু ম্যানচেস্টার সিটিও কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। অ্যান্ড ইংলিশ প্রিমিয়ার লিগের দৌড়টা অনেক বড়, একটা লম্বা রেসের ঘোড়া হতে হয় এই লিগ জেতার জন্য। সো আর্সেনাল এখন 6 পয়েন্টে এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু পেপ গার্দিওলার ম্যানচেস্টার তাদেরকে ধরেও ফেলতে পারে। তো পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে বর্তমানে কিভাবে খেলাচ্ছেন এবং কিভাবে ম্যানচেস্টার সিটির সাপোর্টাররা আবারও আশাবাদী হয়ে উঠছেন যে এই সিজনে তারা কিছু না কিছু একটা জিততে পারেন, সেটা নিয়ে আজকের ভিডিও। আপনারা সবাই জানেন যে দলের সবচেয়ে জোস মিডফিল্ডার, ব্যালন দেওয়ার জয়ী এক সিজন আগে রদ্রি এখনও সম্পূর্ণ ফিট নন। সো উনি ফিট হয়ে ফিরে আসলে দলের কম্বিনেশনটা কীরকম হবে এবং কিভাবে খেললে ম্যানচেস্টার সিটি ইভেন্চুয়ালি এই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারে, সেটা নিয়েই মূলত আজকের ভিডিও। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, ফার্স্টেই যদি আমরা ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং ডাইনামিক্সের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে আর্লিং হল্যান্ড তো অফকোর্স অসাধারণ খেলছেন, গোলের পরে গোল করে যাচ্ছেন। এই সিজনে তার গোল করার সঙ্গী হিসাবে আবারও চলে এসেছেন ফিল ফোডেন। আমরা যেটা দেখেছিলাম যে এক সিজন আগে তিনি অত বেশি শাইন করতে পারেননি, তিনি আবারও এই সিজনে নিজের ফর্মটা দুর্দান্তভাবে ফিরে পেয়েছেন। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আর্লিং হল্যান্ডের সঙ্গী হিসেবে ওমর মারমুশ খেলবেন না ফিল ফোডেন খেলবেন, এটা নিয়ে একটা কম্পিটিশন হতে পারে এবং সেই কম্পিটিশনে ফিল ফোডেনই জিততে পারেন। সো এই মৌসুমে ফিল ফোডেনের যেরকম ফর্ম, সেই হিসাবে আমরা বলতে পারি যে এই সিজনে আর্লিং হল্যান্ড এবং ফিল ফোডেনের এই জুটিটা অনেক বেশি এফেক্টিভ হিসাবে প্রমাণিত হয়েছে। সো এই দুজন অফকোর্স থাকবেন, হল্যান্ড থাকবেন তার জায়গাতে, এবং তার পেছনে মূলত সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতে আমরা দেখব ফিল ফোডেনকে। ইভেন্চুয়ালি দেখা যায় এই হল্যান্ডের পেছনের এইসব স্পেসগুলোতেই ফোডেনকে থাকা লাগে এবং হল্যান্ডের ওই রানসগুলোকে ঠিকমতো স্পট করতে পেরে ফিল ফোডেনও নিজের পজিশনিংগুলোকে ঠিকঠাক করে নেন। সো হল্যান্ড এবং ফোডেনের সঙ্গে বাকি দুজন ফরওয়ার্ড কে হবেন? এই সিজনে আরেকজন ফরওয়ার্ডও কিন্তু ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত খেলছেন, সেটা হলো জেরেমি ডোকু। একদম ট্রেডিশনাল টাচলাইন উইঙ্গার যাকে বলে জেরেমি ডোকু, তার স্পিড, ট্রিকারি, তার ভিশন, তার এই যে শর্ট স্পেসে মাস্টারি বা প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে ধোকা দিয়ে এই একটু এক্সট্রা স্পেস বের করে নিয়ে ক্রস দেওয়া বা ডি বক্সে ধাম করে ঢুকে যাওয়া, এইসব জিনিসগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে করছেন। এবং তিনি এসব জোনগুলোতে থাকার কারণে যে জিনিসটা হচ্ছে যে ম্যানচেস্টার সিটি পিচটাকে স্ট্রেচ করতে পারছে অনেক বেশি। পিচটা যেহেতু স্ট্রেচ হচ্ছে, হাফ স্পেসের জায়গাগুলো বেড়ে যাচ্ছে। এখন হাফ স্পেসের জায়গাগুলো যেহেতু বেড়ে যাচ্ছে, তাই ম্যানচেস্টার সিটিতে হাফ স্পেসে যারা থ্রাইভ করেন, যারা দুর্দান্ত খেলেন, তাদের জন্য কিন্তু অনেক বেশি পোয়াবারও হয়ে গিয়েছে। ফিল ফোডেনের দুর্দান্ত ফর্মের পেছনে এটাও কিন্তু একটা কারণ, বিকজ হি থ্রাইভস ইন দিস হাফ স্পেসেস। এখন হাফ স্পেসে কিন্তু আরেকজনও থ্রাইভ করে ম্যানচেস্টার সিটিতে, যিনি কিনা এই সিজনে এসেছিলেন, দ্যাট ইজ রায়ান চেরকি। রায়ান চেরকি একটা দুর্দান্ত ক্রিয়েটিভ প্লেয়ার। সো তিনি এসব জোনগুলোতে নেমে গিয়ে হল্যান্ড এবং ফোডেনের রানসগুলোকে ট্র্যাক করে তাদেরকে সুন্দর মতো অ্যাসিস্ট দিতে পারেন, সেটা একটা এসব হাফ স্পেস থেকে ক্রসের মাধ্যমে হোক বা থ্রু বলের মাধ্যমে হোক বা যেভাবেই হোক না কেন। সো আমার কাছে যেটা মনে হয়েছে গত কয়েকটা ম্যাচে, সে ম্যানচেস্টার সিটি তাদের ফ্রন্ট ফোর যদি এইভাবে ইউটিলাইজ করে, যে সামনে হল্যান্ড, তার একটু পেছনে ফোডেন এই হাফ স্পেসগুলোতে, অ্যান্ড রায়ান চেরকি ডান দিক থেকে এইভাবে এসে ক্রিয়েটিভিটি শো করলো, এবং জেরেমি ডোকু যদি একদম সাইড লাইন বেসড উইঙ্গারের ভূমিকা পালন করে, তাহলে এই চারজনের কম্বিনেশনটা কিন্তু মোটামুটি ভালো হচ্ছে। এখন প্রশ্ন আসে, এই চারজনই যেহেতু অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার অন দ্য বল, অফ দ্য বল সিচুয়েশনে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডিংয়ের কী হবে? স্পেশালি ম্যানচেস্টার সিটির পায়ে যখন বল থাকবে না, তখন এই চারজনের ওই ডিফেন্সিভ রেসপন্সিবিলিটিটাকে ম্যানচেস্টার সিটি বাকি 6 জনকে ইউজ করে কিভাবে অফসেট করবে, এইখানেই আসছে সেন্ট্রাল মিডফিল্ডের বিষয়টা। এবং এখানে আমার কাছে মনে হয় যে 4 জনের পেছনে ম্যানচেস্টার সিটির উচিত যে দুটো সেন্ট্রাল মিডফিল্ডার ইউজ করা। এই দুজনের মধ্যে তো একজন অফকোর্স থাকবেন রদ্রি, যদি উনি ফিট হয়ে আসেন খুবই সম্প্রতি। রদ্রির সঙ্গী হিসাবে এইসব জোনগুলোতে কে থাকবে? এখন ম্যানচেস্টার সিটির সেন্ট্রাল মিডফিল্ডে কিন্তু রয়েছেন টিজানি রাইন্ডার্স আছেন, আমরা দেখেছি। এইসব জোনগুলোতে ম্যাথিউস নিউনেসও কিন্তু খেলেন, আমরা দেখেছি। কিন্তু গত কয়েক সপ্তাহে নিকো গঞ্জালেস যেভাবে খেলছেন, সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে রদ্রির সঙ্গে জুটি হিসাবে নিকো গঞ্জালেস খুবই ডাইনামিক একজন পার্টনার হতে পারেন। সেটা কিভাবে? আপনারা স্পেন জাতীয় দলের মিডফিল্ড দেখেন, স্পেন জাতীয় দলের মিডফিল্ডে রদ্রি খেলেন, রদ্রির সঙ্গে ফাবিয়ান রুইজ খেলেন। আবার আমরা যদি পিএসজির মিডফিল্ড দেখি, পিএসজির মিডফিল্ডে দেখবো সেখানে
যেখানে ফাবিয়ান রুইজ আছে এবং তার সঙ্গে ভিতিনিয়া রয়েছেন। এই দুজনের অন দ্য বল মাস্টারি তো রয়েছেই, অর্থাৎ বল পায়ে রদ্রি রুইজ বা ভিতিনিয়া রুইজ দুজনই তো দুর্দান্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পিএসজির হয়ে ভিতিনিয়া এবং রুইজ এবং স্পেনের হয়ে রদ্রি এবং রুইজ বল পায়ে দক্ষতার পাশাপাশিও অফ দ্য বল তাদের মুভমেন্ট, তাদের পজিশনিং, তাদের ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, এসব জিনিসগুলো অনেক দুর্দান্ত। সো নিকো গঞ্জালেস এবং রদ্রিকে ইউজ করে পেপ গার্দিওলা ওই রদ্রি ফাবিয়ান রুইজ বা ভিতিনিয়া ফাবিয়ান রুইজ কম্বিনেশনটাকে রেপ্লিকেট করতে পারেন চাইলেই। যদি সেটা পেপ গার্দিওলা করতে পারেন, তাহলে অন দ্য বল এবং অফ দ্য বল দুই ক্ষেত্রেই ম্যানচেস্টার সিটি বেশ স্বস্তিতে থাকবে এইসব জোনগুলোতে। এখন শুধুমাত্র দুজন সেন্ট্রাল মিডফিল্ডের উপরে অফ দ্য বলের ভরসা নিয়ে থাকলেই তো হয় না, পেছনের ডিফেন্স লাইনটাকেও স্ট্রং হতে হয়। এখন ম্যানচেস্টার সিটির এমন কোন ডিফেন্স লাইন ইউজ করা উচিত যে ডিফেন্স লাইন ফিজিক্যালিটি ডিফেন্ডিংয়ে তো বটেই, বরং পেছন থেকে বিল্ড আপের ক্ষেত্রেও অনেক সাহায্য করতে পারবে। বর্তমানে যারা যারা রয়েছেন তাদের মধ্যে আমার মনে হয় যে রাইট ব্যাকে যদি হুসানফ থাকেন, তাহলে কাইল ওয়াকারের মতো প্রপার ডিফেন্সিভ রাইট ব্যাকের ভূমিকাটা তিনি পালন করতে পারেন। রুবেন দিয়াজ খেলবেন অবশ্যই, তিনি একজন প্রপার লাস্ট ম্যান ডিফেন্ডার যে জিনিসটা বলে ওই ভূমিকাতে উনি খেলবেন। গাভারদিওল ইজ আ ভেরি ক্যারিজম্যাটিক ডিফেন্ডার, তাকে দিয়ে ম্যানচেস্টার সিটি বিল্ড আপের একটা হিউজ দায়িত্ব পালন করাতে পারে এবং তিনি বল ক্যারিং করে সামনে কিন্তু চলে যেতে পারেন এভাবে। অ্যান্ড দি আনাদার ওয়ান ইজ নিকো ও রাইলি। ম্যানচেস্টার সিটির একাডেমির এই তরুণ দুর্দান্তভাবে প্রমাণ করে দিয়েছেন যে অন দ্য বল এবং অফ দ্য বল যে কোনো সিচুয়েশনেই তিনি প্রেশার হ্যান্ডেল করতে অত্যন্ত দক্ষ। অ্যান্ড পেছনে তো অফকোর্স জানলুইজি দোনারুমা রয়েছেন। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই একাদশ যদি ম্যানচেস্টার সিটি খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারে, তাহলে ম্যানচেস্টার সিটির জন্যই ভালো হবে। স্পেশালি আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি যে পেপ গার্দিওলা সেন্ট্রালি দলের বল প্রোগ্রেশন করার ব্যাপারে একটু বেশি মনোযোগ দিয়েছেন, যে ম্যানচেস্টার সিটির এসব সেন্ট্রাল প্রোগ্রেশন হচ্ছে অনেক বেশি এবং সেন্ট্রালি তারা আক্রমণ গঠন করতে চাইছে। এই সেন্ট্রাল বল প্রোগ্রেশনের ক্ষেত্রে পেছনে যদি নিকো গঞ্জালেস এবং রদ্রি থাকে এবং সামনে যদি রায়ান চেরকি এবং ফিল ফোর্ডেন থাকে, তাহলে ম্যানচেস্টার সিটি বেশ ভালো হতে পারে। এবং এই একাদশ যদি ম্যানচেস্টার সিটি নিয়মিত ইউজ করতে থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই বের্নার্দো সিলভা বা এই মৌসুমে আসা টিজানি রাইন্ডার্স এরা তখন বেঞ্চে চলে যাবেন। ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিও তখন বেঞ্চে চলে যাবেন। মিশরীয় ফরওয়ার্ড ওমার মারমুশ তখন বেঞ্চে চলে যাবেন। সো তাদেরকে দলের স্বার্থে বেঞ্চেই আপাতত থাকা উচিত বলে আমি মনে করি, বিকজ ম্যানচেস্টার সিটির বেস্ট একাদশ এখন এইটাই।